আজ আমি তোমাদের অপনয়ন বিক্রিয়া ইংরাজিতে এলিমিনেশন রিয়াকশন পড়াবো এবং তার সাথে যে বিভিন্ন ক্রিয়াকৌশল রিয়াকশন মেকানিজম, তিনটে রিয়াকশন মেকানিজম আছে এলিমিনেশন রিয়াকশনে, E1 E2 E1 CB, এলিমিনেশন ইউনিমলিকুলার, এলিমিনেশন বাইমলিকুলার 2 ফর বাইমলিকুলার, এলিমিনেশন ইউনিমলিকুলার ভায়া কনজুগেট বেস। তিনটে মেকানিজম আছে, এইগুলো পড়াবো এবং তোমাদের বুঝিয়ে দেবো। প্রথমে আমাদের জানতে হবে অপনয়ন বিক্রিয়া কাকে বলে। হোয়াট ইজ এলিমিনেশন রিয়াকশন? যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক যৌগ থেকে কোনো সরল অণু যেমন H2O, HCl, HBr অপসারিত হয়ে বিক্রিয়াজাত পদার্থ হিসাবে কোনো অ্যালকিন বা অ্যালকাইন জাতীয় অসম্পৃক্ত জৈব যৌগের সৃষ্টি হয় তাকে বলা হয় এলিমিনেশন রিয়াকশন, অপনয়ন বিক্রিয়া। একটা উদাহরণ দিয়ে বললেই বুঝতে পারবে। যেমন অ্যালকিল হ্যালাইড যৌগকে অ্যালকোহলীয় NaOH বা KOH সহযোগে যদি উত্তপ্ত করা হয় তাহলে বিক্রিয়াজাত পদার্থ হিসাবে অ্যালকিন পাওয়া যায়, অ্যালকিন জাতীয় যৌগ উৎপন্ন হয়। এইটা হলো একটা অপনয়ন বিক্রিয়া। যেমন CH3 CH2Br, একে যদি অ্যালকোহলীয় KOH NaOH বা KOH অ্যালকোহলীয় KOH সহযোগে যদি উত্তপ্ত করা হয় কত ডিগ্রি সেন্টিগ্রেড? 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করা হয় তাহলে কি পাবো? অ্যালকিন হিসাবে ইথিলিন যৌগ পাবো প্লাস NaBr প্লাস H2O। আর একটা উদাহরণ দিচ্ছি, CH3 CH2 CH2Cl অ্যালকোহলীয় KOH বা NaOH সহযোগে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি পাবো? CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2 প্লাস NaCl প্লাস H2O। এটা হলো অপনয়ন বিক্রিয়া। কি অপনয়ন ঘটছে দেখো, এখানে ছিল CH3 CH2Br হয়ে গেল CH2 ডবল বন্ড CH2। কী করে হলো? এখান থেকে একটা H সরে গেছে, এখান থেকে একটা H আর একটা Br বেরিয়ে গেছে, তাহলে HBr এর অপনয়ন ঘটেছে, HBr এর অপনয়ন ঘটেছে। এখানে দেখো এটার নাম কি? N প্রোপাইল ক্লোরাইড থেকে হয়েছে প্রোপিলিন, N প্রোপাইল ক্লোরাইড থেকে হয়েছে কি? প্রোপিলিন। এখান থেকে একটা H সরে গেছে, এখান থেকে একটা Cl সরে গেছে, তাহলে কি হয়েছে? HCl বেরিয়ে গেছে। HCl এর অপনয়ন ঘটেছে যৌগ থেকে। কার দ্বারা? তীব্র ক্ষার OH মাইনাস এবং উচ্চ তাপমাত্রায় ঘটেছে বিক্রিয়াটা, দিয়ে অপনয়ন ঘটেছে, দিয়ে কি তৈরি হয়েছে? প্রোপিলিন। প্রোপিলিন হলো একটা অসম্পৃক্ত ইথিলিন জাতীয় যৌগ, এটাকে বলা হচ্ছে অপনয়ন বিক্রিয়া। তাহলে অপনয়ন বিক্রিয়া কি লাগে? তীব্র ক্ষারের উপস্থিতিতে এবং উচ্চ তাপমাত্রায় অপনয়ন বিক্রিয়া ঘটে। এই বিক্রিয়াটায় আমরা যদি জলীয় KOH দিই, জলীয় KOH, আর যদি সাধারণ তাপমাত্রা বা সামান্য তাপমাত্রায় যদি বিক্রিয়াটা ঘটানো হয় জলীয় KOH বা NaOH, তাহলে কি তৈরি হবে? আগের দিন পড়েছি CH3 CH2OH, CH3 CH2OH প্লাস KBr। এখানে দেখো ইথাইল অ্যালকোহল হলো, এটা হলো কি? সাবস্টিটিউশন রিয়াকশন, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে ইথাইল ব্রোমাইডকে জলীয় KOH সহযোগে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে ইথাইল অ্যালকোহল পাওয়া যায়, এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া।
একইভাবে ইথাইল ব্রোমাইডকে যদি অ্যালকোহলীয় NaOH বা KOH সহযোগে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তাহলে অ্যালকিন জাতীয় প্রোডাক্ট পাবো আমরা। এটা হলো অপনয়ন বিক্রিয়া। এখানে ইথাইল ব্রোমাইড থেকে H আর Br পরমাণুর অপসারণ ঘটেছে, HBr পরমাণুর অণুর অপসারণ ঘটেছে, H পরমাণু আর Br পরমাণুর অপসারণ ঘটেছে। এই জন্যে এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে অপনয়ন বিক্রিয়া। এটাকে ডিহাইড্রো হ্যালোজিনেশন বিক্রিয়াও বলে। ডিহাইড্রো হ্যালোজিনেশন, HBr হ্যালোজিনেশন অপসারণের জন্য হচ্ছে ডিহাইড্রো হ্যালোজিনেশন বিক্রিয়া বলছে। এটা হলো অপনয়ন বিক্রিয়া। আর একটা উদাহরণ দিই, এখানটা আছে মিথাইল, ক্ষার দিচ্ছি NaNH2 মাইনাস অ্যাক্টিং অ্যাজ এ বেস। তাহলে এখানে অপনয়ন বিক্রিয়া ঘটবে। কী পাবো? এই একটা প্রোডাক্ট পাবো প্লাস এই একটা প্রোডাক্ট। কী করে হচ্ছে সেটা আমি মেকানিজমের আকারে দেখাবো। এটা হবে মেজর প্রোডাক্ট আর এটা হবে মাইনর। দেখো বিআরটা এই বিআর পরমাণুটা যে কার্বনের সাথে যুক্ত, এটাকে বলা আলফা কার্বন। এর বিটা কার্বন তাহলে কোনটা? এইটা হচ্ছে বিটা কার্বন, এইটা হচ্ছে বিটা কার্বন, আর এইটা হচ্ছে বিটা কার্বন। এইখানে কি আছে? হাইড্রোজেন আছে। এইখানে কি আছে? এই কার্বনের সাথে দুটো হাইড্রোজেন আছে, আর এই কার্বনের সাথে 3টে হাইড্রোজেন আছে। এখান থেকে যদি হাইড্রোজেন পরমাণু NH2 মাইনাস যদি বার করে নেয়, এখান থেকে Hকে যদি বার করে নেয়, এখানে একটা কি আছে? H আছে। এখান থেকে যদি Hকে বার করে নেয় NH2 মাইনাস এখান থেকে Hকে বার করে আনলো, এটা এখানে ডবল বন্ড ফর্মেশন করবে আর এখান থেকে Br মাইনাস বেরোবে। তাহলে এই প্রোডাক্টটা পাবো। একইভাবে যদি এখানের যদি Hকে বার করে NH2 মাইনাস, এই কার্বনের সাথে 3টে H আছে, তাহলে এইটা ডবল বন্ড হবে, এইটা বেরিয়ে যাবে, তখন এইটা পাবো। তাহলে এইটা হচ্ছে মেজর, এইটা হচ্ছে মাইনর। তাহলে এদের কোন প্রসেসে হচ্ছে সেগুলো আমি তোমাদের এরপরে বলবো। অপনয়ন বিক্রিয়া 3টে মেকানিজম আছে। একটাকে বলা হচ্ছে E1, আর একটা হচ্ছে E2, আর একটা হচ্ছে E1CB। এই 3টে মেকানিজম আছে। এই বিক্রিয়ায় তীব্র ক্ষারকে NaNH2 সোডিয়াম অ্যামাইড, এখান থেকে NH2 মাইনাস যেটা তৈরি হচ্ছে ওটা হাইড্রোজেনকে যৌগ থেকে এলিমিনেট করছে। কোন হাইড্রোজেনকে পছন্দ করে? বিটা হাইড্রোজেন। এইটা বিআরটা যে কার্বনের সাথে যুক্ত সেটাকে বলা আলফা কার্বন, তারপরের কার্বনটাকে বলা বিটা কার্বন। বিটা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে বলা বিটা হাইড্রোজেন। এইটা হচ্ছে মোর অ্যাসিডিক হাইড্রোজেন। এই বিটা পজিশন থেকে হাইড্রোজেন সহজেই নির্গমন ঘটে এবং মোর স্টেবল আয়নের সৃষ্টি হয়। NH2 মাইনাস এখান থেকে বিটা হাইড্রোজেনকে এলিমিনেট করছে, দিয়ে অ্যালকিন তৈরি করছে, Br মাইনাস বেরিয়ে যাচ্ছে। সেই জন্যে এলিমিনেশন সবসময় হবে বিটা হাইড্রোজেন এলিমিনেশন। বিটা হাইড্রোজেন এলিমিনেশন occurs in case of elimination reaction. এবার আমরা জানবো সাবস্টিটিউশন আর এলিমিনেশন। জলীয় KOH দিলে সাবস্টিটিউশন, অ্যালকোহলীয় KOH উচ্চ তাপমাত্রা করলে এলিমিনেশন। তাহলে এলিমিনেশন কখন হবে? উচ্চ তাপমাত্রা এবং তীব্র ক্ষারের উপস্থিতিতে
প্রতিস্থাপন বিক্রিয়া অপেক্ষা অপনয়ন বিক্রিয়া অধিক প্রাধান্য পায়। এটা আমাদের মনে রাখতে হবে। এবার বিভিন্ন মেকানিজম সম্বন্ধে আমি তোমাদের বোঝাবো। ফার্স্ট আমি যেটা পড়াবো E1 মেকানিজম, এলিমিনেশন মেকানিজম, ইউনিমলিকুলার, ওয়ান ফর ইউনিমলিকুলার। আমরা এটা সাবস্টিটিউশনে SN1-এ পড়েছি, ঠিক একই রকম, অনেকটাই একই রকম হচ্ছে E1 মেকানিজম। E1 মেকানিজমে কি তৈরি হবে? তাহলে কার্বনিয়াম আয়ন তৈরি হবে। E1 মেকানিজম দুটো ধাপে ঘটে, সাবস্টিটিউশনের মতনই দুটো ধাপে ঘটে। প্রথম ধাপে কি হবে? কার্বনিয়াম আয়ন তৈরি হয়, এবং এই ধাপটি হলো সবচেয়ে ধীর গতিতে ঘটে। যেমন একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। CH3 সিঙ্গেল বন্ড C, উপরে CH3, নিচে CH3, পাশে Cl। একে যদি অ্যালকোহলীয় কেউইচ সহযোগে যদি হিট করা হয়, AlC, অ্যালকোহলীয় কেউইচ, এটা যদি হিট করা হয়, এটা হচ্ছে স্লো স্টেপ। এই স্টেপটা হলো স্লো স্টেপ। ফার্স্ট স্টেপ, এটা হলো প্রথম ধাপ। প্রথম ধাপটা কি? স্লো স্টেপ, FIRST, ফার্স্ট স্টেপ, STEP, এটা হলো স্লো স্টেপ, ধীর গতিতে ঘটে। এই ধাপে কি তৈরি হয়? কার্বনিয়াম আয়ন তৈরি হয়, আর Cl মাইনাস লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাবে। তাহলে কার্বনিয়াম আয়নের স্টেবিলিটি ক্রম যত বেশি হবে, কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব যত বেশি হবে, E1 মেকানিজম তত সহজে ঘটবে। এখনও কোনো এলিমিনেশন হয়নি। প্রথম স্টেপে কি হলো? কার্বনিয়াম আয়ন তৈরি হলো। কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম 3 ডিগ্রি, গ্রেটার দ্যান 2 ডিগ্রি, গ্রেটার দ্যান 1 ডিগ্রি। এটা হলো সবচেয়ে ধীর গতিতে ঘটে এই স্টেপটা। দ্বিতীয় স্টেপে কি হয়? সেকেন্ড স্টেপে কি হবে? কার্বনিয়াম আয়ন যেটা তৈরি হলো, CH3টাকে আমি এইভাবে লিখলাম, CH2 সিঙ্গেল বন্ড H, এইটা কার্বনিয়াম আয়ন। কার্বনিয়াম আয়ন যে কার্বনের মাথায় আছে সেটা হলো আলফা কার্বন, তার পরেরটা হলো বিটা কার্বন। এগুলো সব বিটা কার্বন। বিটা হাইড্রোজেন হচ্ছে এইটা বিটা হাইড্রোজেন। এই বিটা হাইড্রোজেনকে কে এলিমিনেট করবে? OH মাইনাস। OH মাইনাস কাকে পছন্দ করবে? প্রোটনকে, H প্লাসকে পছন্দ করবে। এখান থেকে H প্লাস বেরিয়ে যাবে, আর এই বন্ডটা এইখানে গিয়ে বন্ড করবে, ডবল বন্ড হয়ে যাবে, পজিটিভ চার্জটা নিউট্রালাইজড হয়ে যাবে। এইটা হলো ফার্স্ট স্টেপ। দ্রুততার সাথে ঘটে। দিয়ে কী তৈরি হয়ে গেল? দেখো, CH3 সিঙ্গেল বন্ড C, উপরে CH3, পাশে ডবল বন্ড CH2 প্লাস H2O। Cl মাইনাস হলো লিভিং গ্রুপ, OH মাইনাস হলো বেস। দিয়ে কী তৈরি পেলাম? অ্যালকিন হিসাবে 2 মিথাইল, 1 2 3, 2 মিথাইল প্রোপিন পেলাম। কোথা থেকে? টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড থেকে 2 মিথাইল প্রোপিন পেলাম। তাহলে E1-এ কী হয়ে যাচ্ছে? প্রথম স্টেপে লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে এবং কার্বনিয়াম আয়ন তৈরি হচ্ছে। এইটা হলো সবচেয়ে স্লো স্টেপ, এটাই হলো রেট ডিটারমিনিং স্টেপ। এই স্টেপে কেবলমাত্র টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড সাবস্ট্রেট অংশগ্রহণ করেছে, সুতরাং এর গাঢ়ত্বের উপরই বিক্রিয়ার বেগ আর নির্ভর করবে। এটাই হলো রেট ডিটারমিনিং স্টেপ। সুতরাং বিক্রিয়কের গাঢ়ত্ব যত বেশি হবে, E1 মেকানিজম তত প্রেফার করবে, এবং উচ্চ তাপমাত্রা অবশ্যই প্রয়োজন। Cl মাইনাস লিভিং গ্রুপ হিসেবে তত সহজেই বেরিয়ে যাবে, বন্ডটা তত সহজেই বিয়োজিত হবে। এটাই হলো E1 মেকানিজম। আর একটা উদাহরণ দিচ্ছি, CH3 CH2 সিঙ্গেল বন্ড C, উপরে CH3, নিচে CF, পাশে হচ্ছে CH3।
এখানে যদি এই বিক্রিয়াটায় কেওএইচ অ্যালকোহলীয় কেওএইচ হিট করা হয়, তাহলে দেখো দু ধরনের বিক্রিয়াজাত পদার্থ এখানে পাবো। এইটা হলো আলফা কার্বন, এটা হলো বিটা কার্বন, এটা হলো বিটা কার্বন, এটা বললাম আলফা, এটা হলো বিটা কার্বন। এখানে বিটা কার্বনে আছে দুটো হাইড্রোজেন, এখানে তিনটে, এখানে তিনটে, এটাও যা এটাও তাই। তাহলে যদি এখান থেকে যদি বিটা হাইড্রোজেনের এলিমিনেশন হয়, তাহলে যে প্রোডাক্টটা পাবো সেটা কি হবে? CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড C, উপরে CH3 পাশে ডবল বন্ড CH2 প্লাস আর একটা কী পাবো? যদি এই বিটা হাইড্রোজেনের এলিমিনেশন ঘটে এবং এখান থেকে Cl মাইনাস বেরিয়ে যায়, তাহলে কী হবে? CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড C, এখানে একটা CH3, এখানে একটা CH3, দুটো বিক্রিয়াজাত পদার্থ পাবো। এদের মধ্যে কোনটা মেজর? এইটা হবে মেজর প্রোডাক্ট, আর এটা হবে মাইনর। এইটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। এটা কেন মাইনর, এটা কেন মেজর? এইটা আমরা আগেই বলেছি, হাইপার কনজুগেশনের মাধ্যমে এই ঘটনার ব্যাখ্যা করা যাবে। এই ব্যাপারে বিজ্ঞানী সোয়েটজেভ একটা নিয়ম বলেছে, সেই সোয়েটজেভ নিয়ম, সোয়েটজেভ নিয়ম বা সেটজেভও বলে, SETZDFF অ্যাপোস্ট্রফি S, সেটজেভস রুল। মোস্ট সাবস্টিটিউটেড অ্যালকিন ইজ দ্য মেজর প্রোডাক্ট, অর্থাৎ অ্যালকিনের দ্বিবন্ধন দ্বারা যুক্ত কার্বন পরমাণুদ্বয়ের মধ্যে যেটিতে সবচেয়ে বেশি সংখ্যক অ্যালকিল মূলক যুক্ত আছে সেইটাই হবে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ। দেখো দ্বিবন্ধন দ্বারা যুক্ত কার্বন পরমাণু কটা? এই একটা, এই একটা, এতে কোনো অ্যালকিল মূলক নেই, এতে এই একটা অ্যালকিল মূলক, এই একটা অ্যালকিল মূলক, দুটো অ্যালকিল মূলক। এখানে কটা অ্যালকিল মূলক? এখানে একটা অ্যালকিল মূলক, তিনটে অ্যালকিল মূলক আছে। সেই জন্য সোয়েটজেভ নিয়ম অনুযায়ী এইটা হলো মুখ্য বিক্রিয়াজাত পদার্থ, এইটা হলো গৌণ বিক্রিয়াজাত পদার্থ। তবে এই ঘটনার ব্যাখ্যা করা যায় হাইপার কনজুগেশনের মাধ্যমে, এটা আমরা 11-এর পার্টে পড়েছি। এরপর আমি E2 মেকানিজম বলবো। এটা হচ্ছে এলিমিনেশন বাইমলিকুলার মেকানিজম, এলিমিনেশন বাইমলিকুলার মেকানিজম। এই বিক্রিয়াটা একই ধাপে ঘটে, এক ধাপে ঘটে। টারসিয়ারি যদি অ্যালকিল হ্যালাইড নিই তাহলে E1 মেকানিজম, আর যদি প্রাইমারি অ্যালকিল হ্যালাইড নিই তাহলে E2 মেকানিজম ঘটবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, CH3 CH2Br, NaOH নিতে পারি, KOH নিতে পারি, সোডিয়াম ইথক্সাইড NaOET, সোডিয়াম অ্যামাইড NaNH2 in presence of alcohol as solvent, তাহলে কি ঘটবে? CH2 ডবল বন্ড CH2 প্লাস H2O plus NaBr. This mechanism occurs, this reaction occurs via E2 mechanism. দেখো এবার E2 মেকানিজম কীভাবে ঘটে? E2 মেকানিজম এক ধাপে ঘটে। একই সঙ্গে বিটা প্রোটন এলিমিনেট করে, কার দ্বারা? তীব্র ক্ষারের দ্বারা। ডবল বন্ড তৈরি হবে, লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। এটা একসাথে ঘটবে, এক ধাপে একসাথে ঘটবে। আমি মেকানিজমটা দেখাচ্ছি, দেখো। ইথাইল ব্রোমাইডটাকে আমি এইভাবে লিখলাম, C2H5 ethoxide ion acts as a base, C2H5
ও মাইনাস। এইটা দেখো বিআর পরমাণু যে কার্বনের সাথে যুক্ত আলফা, এটা হলো বিটা। বিটা হাইড্রোজেনের এলিমিনেট ঘটবে ইথক্সাইড আয়ন দ্বারা, এটা এইচ প্লাস হিসাবে বেরিয়ে গেল, এটা ডবল বন্ড তৈরি হলো, এটা বিআর মাইনাস লিভিং গ্রুপ হিসাবে বেরিয়ে গেল, একসাথে ঘটছে। বেস ইথক্সাইড আয়ন বিটা প্রোটন এলিমিনেট করছে, ডবল বন্ড অকার্স সাইমালটেনিয়াসলি, as well as living group removes from the reactant, forms alkene as a product. ইথাইল ব্রোমাইড থেকে কি তৈরি হলো? ইথিলিন প্লাস C2H5OH ইথাইল অ্যালকোহল প্লাস বিআর মাইনাস আর Na প্লাস মিলে হয়ে গেল NaBr। বুঝতে পেরেছ? এটা হচ্ছে E2 মেকানিজম। তাহলে এখানে বিক্রিয়ার বেগ, এটাই 8 স্টেপ। অ্যালকিল ব্রোমাইডের কনসেন্ট্রেশন এবং বেসের, স্ট্রং বেসের কনসেন্ট্রেশন উভয়ের উপরই নির্ভর করছে, সেই জন্য এটা হলো বাইমলিকুলার রিয়াকশান। তাহলে E2 মেকানিজমের ক্ষেত্রে ক্ষারের যেমন ভূমিকা আছে, বেসের যেমন ভূমিকা আছে, রিয়াক্ট্যান্টেরও ভূমিকা, বেসের ভূমিকা, দুজনেরই ভূমিকা আছে। সেই জন্য উভয়ের গাঢ়ত্বের উপরই বিক্রিয়ার বেগ নির্ভর করবে E2র ক্ষেত্রে। আর একটা এক্সাম্পল দিলে তাহলে তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে কি বিটা এলিমিনেশন। বিটা এলিমিনেশন ঘটছে, এইচ আর বিআরের এলিমিনেশন ঘটছে, এই জন্য এটাকে কি বলা হয়? ডিহাইড্রো হ্যালোজিনেশন রিয়াকশন। আর একটা উদাহরণ দিচ্ছি, CH3CH নিচে সিঙ্গেল বন্ড বিআর, CH2CH3, 2 ব্রোমো বিউটেন, 2 ব্রোমো বিউটেন। এখানে যদি CH3ONA সোডিয়াম মিথক্সাইড, সোডিয়াম মিথক্সাইড আর সলভেন্ট হচ্ছে মিথাইল অ্যালকোহল নেওয়া হয়, তাহলে দেখো বিটা হাইড্রোজেন, এটা বিটা, এটা আলফা, এটা বিটা, এটাও বিটা। যদি এখান থেকে বিটা হাইড্রোজেনে এলিমিনেট ঘটে তাহলে কি তৈরি হবে? CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2CH3, এটা হবে, এটার নাম হলো 1 বিউটিন। প্লাস যদি এই হাইড্রোজেনটার এলিমিনেট ঘটে তাহলে কি হবে? CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, এইটা হবে কি মেজর প্রোডাক্ট, তাই তো? অ্যাকর্ডিং টু সোয়েটজেপ নিয়ম এটা পাওয়া যাবে 80%, আর 1 বিউটিন হচ্ছে মাইনর প্রোডাক্ট, এটা হবে 20%। এটা হচ্ছে সোয়েটজেপ নিয়ম অনুসারে হলো। তাহলে এটা হলো E2 মেকানিজম। অ্যালকিন পাচ্ছি, 1 স্টেপ প্রসেস, একই সঙ্গে বিটা হাইড্রোজেন এলিমিনেশন হচ্ছে, ডবল বন্ড ফর্মেশন হচ্ছে, লিভিং গ্রুপ সাবস্ট্রেট থেকে বেরিয়ে যাচ্ছে, এটা হলো E2 মেকানিজম। এরপরে হচ্ছে E1CB মেকানিজম, এলিমিনেশন ইউনিমলিকুলার ভায়া কনজুগেট বেস। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। এটা তখনই ঘটবে যখন কোনো তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণু ক্লোরিন ফ্লোরিন সাবস্ট্রেটের সাথে যুক্ত থাকবে। এই কম্পাউন্ডের ক্ষেত্রে এখানে OH মাইনাস হলো বেস, এলিমিনেট করবে, তাহলে এইখানে সিটা কি হয়ে যাবে? নেগেটিভ। অ্যানায়ন ফর্মেশন মেকানিজম, কার্বানিয়ন ফর্মেশন ঘটছে, ওই জন্যে এর কনজুগেট বেস হচ্ছে এইটা, ওই জন্য এটাকে বলা হচ্ছে কনজুগেট বেস। এটা কি? এই অ্যানায়নটা, কার্বানিয়নটা হলো এই যৌগটার কনজুগেট বেস। কার্বানিয়ন ফর্মেশন অকার্স, তাহলে এখান থেকে জল বেরিয়ে গেল -H2, কার্বানিয়ন তৈরি হলো। কার্বানিয়ন, কার্বো অ্যানায়ন, নেগেটিভ চার্জ, কার্বানিয়ন। পরের স্টেপে কী হবে?
এটা ডবল বন্ড করছে, F মাইনাস বেরিয়ে গেল, তাহলে কি তৈরি হয়ে গেল? একটা অ্যালকিন প্রোডাক্ট পেলাম প্লাস M মাইনাস। তাহলে দিস রিয়াকশন অকার্স ভায়া কার্বানিয়ান ফরমেশন, এই জন্য এটাকে বলা হচ্ছে E1CB মেকানিজম। কার্বানিয়ান আয়ন ফরমেশন ইন্টারমিডিয়েট হিসাবে আমরা পাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা হলো E1CB। আর একটা আছে সোয়েট-জেভস নিয়মে উল্টো আর একটা নিয়ম আছে, ওইটাকে বলা হয় হফম্যান এলিমিনেশন রিয়াকশন। এবার তোমাদের আমি হফম্যান এলিমিনেশন রিয়াকশনটা বলবো। তাহলে হফম্যানস এলিমিনেশন রিয়াকশন, এটা সোয়েট-জেভস নিয়মের উল্টো, বিপরীত। সোয়েট-জেভস নিয়মে কি বলেছে? মোস্ট সাবস্টিটিউটেড অ্যালকিন ইজ দ্য মেজর প্রোডাক্ট, কিন্তু অ্যাকর্ডিং টু হফম্যানস রুল লিস্ট সাবস্টিটিউটেড অ্যালকিন ইজ দ্য মেজর প্রোডাক্ট। অর্থাৎ অ্যালকিনের মধ্যে যেটাতে কম সংখ্যক অ্যালকিল মূলক যুক্ত আছে, কম সংখ্যক, সেইটাই হবে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ অ্যাকর্ডিং টু হফম্যানস রুল। তাহলে সেটা কখন হবে? যখন বেস হচ্ছে লার্জার, বিরাট বড় আকারের সাইজ তাদের ক্ষেত্রে দেখা যাবে সোয়েট-জেভস নিয়মটা ঘটছে না। হফম্যানস নিয়ম অনুসারে যেটা লিস্ট সাবস্টিটিউটেড অ্যালকিন সেটা হবে মেজর প্রোডাক্ট। আমি একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবো। আর একটা কি, কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্টের যখন এলিমিনেশন রিয়াকশন ঘটবে তখন অ্যাকর্ডিং টু হফম্যানস রুল, হফম্যানের নিয়ম অনুসারে লিস্ট সাবস্টিটিউটেড অ্যালকিনটাই হবে মেজর প্রোডাক্ট। এটা আমি এবার দুটো উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, তাহলেই তোমরা বুঝতে পারবে। যেমন আগে দেখো, আগে বিক্রিয়াটা আমি একটা উদাহরণ দিয়েছি। এটা আগেই করিয়েছি। NaNH2 এখানে ক্ষার হিট করা হচ্ছে। দিস রিয়াকশন অকার্স ভায়া E2 মেকানিজম। মেজর প্রোডাক্ট আমরা হিসেবে পাচ্ছি, যেটা মেজর প্রোডাক্ট সেটা হচ্ছে, এটা হবে মেজর। এটা হচ্ছে মাইনর। অ্যাকর্ডিং টু সোয়েট-জেভস রুলস মোস্ট সাবস্টিটিউটেড অ্যালকিন, এটা হলো মোস্ট সাবস্টিটিউটেড অ্যালকিন হলো সোয়েট-জেভস নিয়ম অনুসারে মেজর প্রোডাক্ট। কিন্তু এই রিয়াকশনটাই যদি আমি লার্জার বেস দিয়ে যদি বিক্রিয়াটা ঘটায়, CH3 O মাইনাস Na+, সোডিয়াম টারসিয়ারি বিউটক্সাইড আয়ন এখানে বেস হিসাবে কাজ করছে। এও বিটা প্রোটন এলিমিনেট করবে। তাহলে কোন বিটা প্রোটনটা সহজলভ্য? এখানে যে এটা কি, এটা আলফা কার্বন আর এটা বিটা কার্বন। এই হাইড্রোজেনগুলো অনেক ফ্রি স্টেটে আছে, এই তিনটে হাইড্রোজেন। আর এইখানে যে হাইড্রোজেনটা আছে একটু কনজাস্টেড আছে। তাহলে এই হাইড্রোজেন থেকে এই বেসের কে এলিমিনেট করা সহজ হবে। আর এইখানে এলিমিনেট করতে গেলে স্টেরিক হিন্ড্রান্সের কারণে এই হাইড্রোজেনটা সহজেই এলিমিনেট করবে না।
এখান থেকে হাইড্রোজেন সহজেই এলিমিনেট করবে, কারণ এর আকার অনেক বড়। সেই হিসাবে এক্ষেত্রে এইটা হয়ে যাবে মাইনর, আর এইটা হয়ে যাবে মেজর। তাহলে এটা কি লিস্ট সাবস্টিটিউটেড অ্যালকেন। এক্ষেত্রে হফম্যানস রুলস প্রযোজ্য হলো। তাহলে এই প্রোডাক্টটাকে বলা হচ্ছে হফম্যানস প্রোডাক্ট। হফম্যানস প্রোডাক্ট এই দুটো অনুযায়ী এইটা হলো মেজর, এটা হলো মাইনর। আর যখন বেসটা আকারে ছোট ছিল তখন সোয়েট-জেভস নিয়ম অনুসারে এইটা হয়েছিল মেজর, এটা হয়েছিল মাইনর। আর কখন হবে? কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট যখন হবে, তাদের যদি এলিমিনেশন রিয়াকশন হয় তখন হফম্যানস রুলস অনুসারে লিস্ট সাবস্টিটিউটেড অ্যালকিনটাই হবে মেজর প্রোডাক্ট। কোয়াটারনারি অ্যামোনিয়াম হ্যালাইড যে যৌগগুলো আছে সেগুলোকে যদি তীব্র ক্ষার সহযোগে উত্তপ্ত করে, CH3 CH2 N প্লাস I মাইনাস। তাহলে তীব্র ক্ষার যদি NOH বা KOH সহযোগে যদি এটাকে উত্তপ্ত করা হয়, তাহলে অ্যাকর্ডিং টু হফম্যানস রুলস কোনটা হবে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ? এক্ষেত্রে দেখো বিটা হাইড্রোজেন কোনটা? এটাও বিটা, এটাও বিটা। তাহলে এটাকে হিট করলে কী হবে? যদি এখান থেকে হাইড্রোজেনটা বেরিয়ে যায় তাহলে কি তৈরি হবে? এটা বিটা হাইড্রোজেন কোনটা হচ্ছে? এইটা হচ্ছে আলফা, এইটা আলফা, এটা বিটা। একইভাবে এটা আলফা, এটা বিটা। তাহলে যদি বিটা হাইড্রোজেনে এলিমিনেট করে তাহলে কি হবে? এখান থেকে হাইড্রোজেন এলিমিনেট করে গেলে এখানে ডবল বন্ড হবে, এইটার দিকে চলে আসবে, তাহলে হবে CH2 ডবল বন্ড CH2। আর এইটা হচ্ছে এনটা হচ্ছে পজিটিভ, পরের কার্বনটা হচ্ছে আলফা, তারপর এটা হচ্ছে বিটা। এখান থেকে যদি হাইড্রোজেন এলিমিনেট করে তাহলে কী হবে? CH3 CH ডবল বন্ড CH2। তাহলে এইটা একটা ইথিলিন পাবো, ইথিলিন, আর এটা পাবো প্রোপিলিন। ইথিলিনটা পাবো 98% আর প্রোপিলিনটা পাবো 2%। আর পরে রইল কি? পরে রইল বাকি পার্টটা। বাকি পার্টটা কী হবে? CH3 CH2 এইটা কিছুটা পাবো। যদি যদি ইথিলিন পাই তাহলে এইটা পাবো। আর যদি এখান থেকে বিটা হাইড্রোজেন এলিমিনেট করে তাহলে প্রোপিলিন পাবো প্লাস এই পার্টটা পাবো। তাহলে এইটা হলো 98%। দেখো লিস্ট এইখান থেকে যে হাইড্রোজেনটা বেরোচ্ছে বিটা হাইড্রোজেন, বিটা হাইড্রোজেন যে এলিমিনেট করছে এইটা স্টেরিক হিন্ড্রেন্সটা কম হবে, সেই জন্য হবে ইথিলিনটা হবে মেজর প্রোডাক্ট। আর এরপর এখানে যে বিটা হাইড্রোজেন তারপর আবার মিথাইল আছে, মিথাইল মূলক আছে, তা প্লাস এইখানে একটা বাল্কি NCH3 পার্ট আছে। এখান থেকে যখন OH মাইনাস বিটা এই হাইড্রোজেনটা অতটা ইজিভাবে নির্গত হবে না যতটা এই হাইড্রোজেনটা নির্গত হচ্ছে। তাহলে এক্ষেত্রে হফম্যান প্রোডাক্ট হচ্ছে ইথিলিন মোস্ট সাবস্টিটিউটেড নয়, এটা হচ্ছে কি লিস্ট সাবস্টিটিউটেড। এইটা হয়ে গেল মেজর, এইটা হয়ে গেল মাইনর।
তাহলে এইটাকে বলা হচ্ছে হফম্যানস প্রোডাক্ট। কখন পাচ্ছি? কোয়াটারনারি অ্যামোনিয়াম আয়োডাইড N প্লাস দুটো CH3, এদিকে আছে ইথাইল মূলক, এদিকে আছে প্রোপাইল। আমি আর একটা CH3 যোগ করলাম, প্রোপাইল মূলক CH3 CH2 CH2, এদিকে আছে প্রোপাইল, এদিকে আছে ইথাইল। এইটা হচ্ছে এনটা হচ্ছে পজিটিভ চার্জ, NH4 সমতুল্য হচ্ছে কি NH4 প্লাস, এনটা হলো পজিটিভ চার্জ, তারপরের কার্বনটা হলো আলফা কার্বন, তারপরেরটা হলো কি বিটা কার্বন, এদিকে এইটা হলো আলফা কার্বন, এইটা হলো বিটা কার্বন। বিটা হাইড্রোজেন হলো এখানে দুটো, এখানে হলো তিনটে। এই বিটা হাইড্রোজেনটা অনেকটা ফ্রি স্টেটে আছে, কারণ এটা একবারে প্রান্তের হাইড্রোজেন, বিটা হাইড্রোজেন। এরপরে আবার একটা অ্যালকিল মূলক আছে এখানে। ক্ষার হিসাবে এই হাইড্রোজেনটাকে যত সহজে বার করতে পারবে, তার থেকে তত সহজে এখান থেকে হাইড্রোজেনটাকে বার করতে পারবে। হাইড্রোজেন বেরিয়ে গেল, সেই বন্ডটা এখানে ডবল বন্ড করলো, এটা এর মাথায় চলে এলো। এখান থেকে হাইড্রোজেন বেরোলে এখানে ডবল বন্ড হবে, এই পার্টটা, এই বন্ডিং ইলেকট্রনটা এনের প্লাসে টেনে নেবে, দিয়ে এনটা নিউট্রালাইজড হয়ে যাবে। এখান থেকে যদি বিটা হাইড্রোজেন এলিমিনেট হয়, তাহলে তৈরি হবে প্রোপিলিন প্লাস N দুটো CH3 CH2 CH3 প্লাস আর একটা পাবো CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড N CH3 হোল 2। আর যদি এই বিটা হাইড্রোজেনের এলিমিনেশন ঘটে, তাহলে এখানে ডবল বন্ড হবে, এইটা নিউট্রালাইজ হয়ে যাবে, দিয়ে পড়ে থাকবে CH3 CH2 CH2 N CH3। এইগুলো এই দুটো হয়ে গেল কি সাইড প্রোডাক্ট, সাইড প্রোডাক্ট। এখানে তাহলে হলো ইথিলিন হলো 98%, যেটাতে অ্যালকিনমূলক কম যুক্ত আছে, এটা হলো লিস্ট সাবস্টিটিউটেড অ্যালকিন, এবং এটা হলো মেজর প্রোডাক্ট অ্যাকর্ডিং টু হফম্যান এলিমিনেশন রিয়াকশন। এই হলো হফম্যান এলিমিনেশন রিয়াকশন। এর পরের দিন আমি তোমাদের হ্যালোফর্ম বিক্রিয়া এবং তার মেকানিজম পড়াবো। আজ এই পর্যন্তই থাকলো।